Well, I Welcome everyone. To our special FPL episode. আমাদের সাথে আজকে আছে আওসাফ 17 ব্যাচ থেকে। ও বাংলাদেশে ওভারঅল থার্ড পজিশনে আছে এফপিএল এ এখন পর্যন্ত। এবং আমাদের সাথে আরেকজন আছে সাকিব ভাই। উনিও বাংলাদেশের প্রথম দিকেই আছে। আমার সাথে থাকছে আনান। আজকে আমরা কথা বলবো নেক্সট সামনের 2 উইকের পসিবল ট্রান্সফার্স, রেয়ার পিকস, সবকিছু নিয়ে ফিক্সার্স। আনান। ওকে। সো ফার্স্টে আমরা আওসাফের কাছে চলে যেতে পারি। আওসাফ, নেক্সট গেম উইক 37 প্লাসের জন্য তোর প্ল্যান কি? তোর কি ট্রান্সফার আউট করা যেতে পারে? সেফ পিকস কারা? আচ্ছা, এখন যদি ফিক্সার্স অনুযায়ী দেখি, সাধারণত যাদের খেলা নরউইচ, বর্নেমাউথ এসব টিমের সাথে ছিল, তাদের অ্যাটাকাররা বেশ ভালো পারফর্ম করছে। তো এই উইকে নরউইচের সাথে বার্নলি খেলা আছে, তাই বার্নলি অ্যাটাকার ডিফেন্ডার নেওয়া ভালো হবে। যদি কারো পোপ থাকে তাহলে তো ভালো, অথবা ডিফেন্সে তারকাউস্কে নেওয়া যেতে পারে। আচ্ছা, বার্নলি ডিফেন্সের ব্যাপারে যে ঝামেলা, ওদের নি আউট, তারপর লাস্ট ম্যাচে টেইলরও আউট, মানে ইনজুর্ড হয়ে আউট হয়েছে। সো ওদের মেইন দুইটা ডিফেন্ডার অ্যাভেলেবল না থাকলে ওরা ক্লিন শিট রাখতে পারবে কিনা এটি একটু সন্দেহ আছে। সো পোপ নেওয়াটা আই গেস বেটার হবে। ও সেভের পয়েন্ট বেটার। বার্নলি ডিফেন্স ডাবল আপ কি ফিজিবল? ডিফেন্স ডাবল আপ অনেক করা ইজি যেতে ফিক্সার পারে, কারণ বার্নলির নেক্সট ম্যাচ কার সাথে? তারপরের উইকে বার্নলির ম্যাচ হচ্ছে ব্রাইটনের সাথে। সো আই গেস করা যেতে পারে। পরের উইকেও মানে কাজে লেগে যাবে। নরউইচ আর হয়তো পরপর ব্রাইটন। দুইটা ক্লিন শিট দিতে। ওকে। আর যদি সাকিব ভাইয়ের কাছে চলে যাই, সো আমাদের এই উইকে হচ্ছে এফএ কাপের ম্যাচ আছে, সেমিফাইনাল ম্যাচ, সিটি ভার্সেস আর্সেনাল আর হচ্ছে ইউনাইটেড ভার্সেস চেলসি। সো এই দুইটা ম্যাচ আসলে কিভাবে রোটেশনের উপর এফেক্ট করবে? ওয়েল, সিটি ম্যাচে যেটা আমরা দেখলাম, মাহারেজ, স্টার্লিং, কেডিবি সবাই বেঞ্চ। সো মোটামুটি বোঝা যাচ্ছে এরা সবাই আর্সেনালের সাথে এফএ কাপে খেলতে যাবে। আর কেডিবির ব্যাপারটা যদি আমরা দেখি, ও খুব বেশি একটা ম্যাচ বেঞ্চ হয় না। তো ও আর্সেনালের সাথে 90 মিনিট খেললেও আই গেস 37th উইকে ও অ্যাটলিস্ট 60 মিনিট খেলবে। আমার যেমন হচ্ছে তোমার কেডিবি আর স্টার্লিং, ওরা দুজনেই 37th উইকে খেলতে যাচ্ছে। হয়তো একজন 38 উইক মিস করতে পারে বা 60 মিনিট খেলতে পারে। আর মাহারেজ মোস্ট প্রবাবলি খেলবে না 37th উইকে। ও হয়তো এফএ কাপে খেলবে। আর ডেভিড সিলভা লাস্ট দুটা ম্যাচ স্টার্ট করতে পারে। তুমি একটু আগে যেটা বলছিলে যে তোর সিটি ক্যারিয়ারের লাস্ট দুটা ম্যাচ। আর ফরডেন কিরকম অপশন হবে? ফরডেন আমার মনে হয় তোমার 37th উইকে খেলবে। এফএ কাপে যদি রেস্ট পায় তাহলে সে 37th উইকে খেলবে, বাট এরপর 38th উইকে আবার বেঞ্চ হতে পারে। ফরডেন লকডাউনের মানে রিস্টার্টের পর প্রথম 2 ম্যাচ একটু ভালো খেলেছিল, কিন্তু লাস্ট 3 ম্যাচেও কিন্তু আবার ব্ল্যাঙ্ক, কোনো গোল বা অ্যাসিস্ট নাই। তো ফোর্ডেনের ব্যাপারটা 100% শিওর না, ওর জায়গাতে বার্নার্ডো সিলভাও নামতে পারে। আচ্ছা, এখানে একটা জিনিস আমি অ্যাড করব যে ফোর্ডেনের যদি আমরা লাস্টের প্যাটার্নটা দেখি যে ওকে গার্দিওলা কিভাবে খেলাচ্ছে, লকডাউন ওঠার পর যখন ম্যাচগুলো শুরু হলো, ও 32-তে খেলেছে, 33-তে খেলে নেই, 34-এ খেললো, 35-এ স্টার্ট করে নেই, আবার 36-এ স্টার্ট করছে। সো উই ক্যান সি যে একটা স্টার্ট করতেছে, একটাই করতেছে না, পরেরটাই করতেছে, তারপরটাই করতেছে না। সো এই প্যাটার্নটা যদি আমরা খেয়াল করি তাহলে এই প্যাটার্ন অনুসারে ও এফএ কাপে স্টার্ট করবে না এবং 37-এ স্টার্ট করবে, আমরা যদি এই প্যাটার্নটা দেখি। সো 37-এর জন্য আই থিঙ্ক ফোর্ডেন একটা সেফ পিক এবং ডিফারেন্সিয়াল ক্যাপ্টেনও আই থিঙ্ক। স্টার্ট করবে না এই সেন্স ধরে আমরা নিতে পারি, মানে এফএ কাপে স্টার্ট করবে না, হয়তো 37 উইকে স্টার্ট করবে। কিন্তু ফোর্ডেনের ফর্মটা নিয়ে আমার কনসার্ন। সে 3টা না, অ্যাকচুয়ালি 4টা ম্যাচ পর ব্ল্যাঙ্ক দিয়েছে। তোমার সাউথহ্যাম্পটন, নিউক্যাসল, ব্রাইটন, বোর্নমাউথ, 4টা ম্যাচ ব্ল্যাঙ্ক দিয়েছে। তো তারপর আমাদের সিটি থেকে মোর সেফ পিক বলা যেতে পারে ডেভিড সিলভা। মানে গোল দিলে ডেভিড সিলভার ইনভলভমেন্ট একটু বেশি থাকে। ফোর্ডেন আমি 3 উইক ধরে আমি ফোর্ডেন টিমে নিয়ে রেখেছি। ফোর্ডেন একটা বিষয় আমি খেয়াল করলাম যে ও খুব আনলাকি ছিল লাস্ট 3টে উইকে। গেম উইক 34-এ খুব সম্ভবত ও হি শুড হ্যাভ স্কোরড টুয়াইস, কেডিবির 2টা অ্যাসিস্ট ছিল, 2টাই মিস করছে, একদম সহজ গোল।
তো আই থিঙ্ক এরকম যদি চান্স পেতে থাকে তাহলে ইটস ইটস অনলি আ ম্যাটার অফ টাইম যখন ও 10-10+ পয়েন্ট স্কোর করবে। বাট আর আসলে আছে KDB আর 2টা গেম উইক বাকি। হ্যাঁ, আর কেডিবি নিয়ে একটা একটা জিনিস খেয়াল করলাম যে লাস্ট 2 ম্যাচ ধরে কেডিবি ডাজন্ট সিম লাইক দ্য ওল্ড কেডিবি। হি ওয়াজ মিসপ্লেসিং পাসেস, হি ওয়াজ মিসপ্লেসিং শটস। সো আম আ বিট কনসার্ন অ্যাবাউট হিজ ফর্ম। কেডিবির ফর্মটা নিয়ে আমি একটু কনসার্ন যে একদম ওল্ড টাচটা আমি দেখতেছি না ওর কাছে লাস্ট 2-3 ম্যাচ ধরে। এবং লাস্ট একটা ম্যাচে সিটি 5টা স্কোর করলো, কেডিবি স্টার্ট করেও মাত্র একটা অ্যাসিস্ট, আর কিছু নেই। তো আমরা ওল্ড কেডিবির ক্ষেত্রে তো একটা দুইটা গোল, 2-3-4টা অ্যাসিস্ট তো দেখতামই একটা ম্যাচে সিটি 5টা স্কোর করলে, বাট সেটা দেখতেছি না। তো ইটস আ বিট কনসার্নিং। নিউ ক্যাসেলের সাথে ম্যাচটা, আচ্ছা নিউ হ্যাঁ ক্যাসেলের সাথে ম্যাচে তো একটাও হ্যাঁ অ্যাসিস্ট হ্যাঁ, নাই, ও পুরা ব্ল্যাঙ্ক। ব্রাইটনের সাথে। আচ্ছা, ও ব্রাইটনের সাথে তো স্টার্টই করে নাই। তাহলে ওইটা নিউক্লাসের সাথে ছিল। আচ্ছা হ্যাঁ, এটা বলতেছি ব্রাইটনের সাথে ও স্টার্টই করে নাই। নিউ ক্যাসেলের সাথে যে ওর খেলা দেখে আমার এটাই মনে হলো যে ও অনেক ফ্যাটিকড, টানা খেলতে হচ্ছে তো মোটামুটি। মানে সিটির মিডফিল্ডের মধ্যে কেডিবি সবচেয়ে বেশি খেলতেছে, সবচেয়ে কনসিস্টেন্ট সময় ধরে খেলতেছে, অ্যাকচুয়ালি কনসিস্টেন্ট পয়েন্টও দিচ্ছে। সো এটা একটা কারণ হতে পারে, যেহেতু অলমোস্ট 3-4 দিন গ্যাপে গ্যাপে ম্যাচ খেলা লাগতেছে। সো আই এম গেসিং যে এফএ কাপের ম্যাচেও যদি নিউক্যাসল 60 মিনিট ম্যাচে ও খেলে। তো লাস্ট লাস্ট 15 মিনিটস একদম দাঁড়ায় ছিল। হুম, একদমই ফ্যাটিক ছিল, পরে তো পেপোকে সাব অফ করে দিচ্ছে। হ্যাঁ, লাস্ট আচ্ছা, 15 এখানে মিনিটস আমি আরেকটা কোয়েশ্চেন একদম। করতে পারি। আমরা মিডফিল্ডার ফরওয়ার্ড অপশনে দেখতেছি, বাট ডিফেন্সে কি সিটির কাউকে নিয়ে বেটার হবে অ্যাজ মানে ক্লিন শিট পাওয়ার জন্য, নাকি রোটেশন সিটি চান্স আছে? ডিফেন্স রোটেশন চান্স তো নো, আই অবশ্যই ডোন্ট আছে। থিংক ওটা সো। তো স্ট্রেট নো। লাপোর্ট, এরিক গার্সিয়া, ওটামেন্ডি, স্টোনস সবাই একটা খেলতেছে না। ডিফেন্সে একটাই অপশন, সেটা হচ্ছে এডারসন। এখন সিটি ডিফেন্সিভলি একটু ভালনারেবল এখন। লাস্ট ম্যাচে একটা গোল খেয়ে গেল বোর্নমাউথের সাথে, একটা গোল কিন্তু ভাগ্যের কারণে খায় নাই। তোমার কিং এর অ্যাসিস্টে কে যেন গোল, মানে একটা গোল অফসাইডের কারণে মানে ক্যান্সেল হয়ে গেল, লাইক অলমোস্ট 1 সেন্টিমিটারের জন্য। সো আর এডারসন তো আছেই, মিডফিল্ডে এসে দাঁড়া থাকে। সো মানে সিটির ডিফেন্স নিতে চাইলে এডারসন নেওয়াটাই একমাত্র সেফ পিক। ইভেন ওয়াকার, ক্যান্সেলো, জিনচেনকো, মেন্ডি সবাই যেহেতু fit, কেউই করতেছেও না আমরা যা দেখলাম। But the way they are scoring goals, I think everybody would want 3 attackers from them. Because এখানে পয়েন্টের সিলিংটা অনেক হাই। এডারসন হাইয়েস্ট 6 দিবে, সেফ পয়েন্টে অত পাবে না, কারণ সিটিকে কেউ অত বেশি অ্যাটাক করে না। আর ক্লিন শিট চলে গেলে তো 0। সো আই থিঙ্ক কিন্তু দ্য ভ্যালু ইজ ইন দ্য অ্যাটাক। বাট 3টা অ্যাটাকার পিক করলাম, বাট 3টা অ্যাটাকার স্টার্ট করবে এটার চান্স কিন্তু খুবই কম কনসিডারিং পেপস রোটেশন। হ্যাঁ, হ্যাঁ এখানে হ্যাঁ, আমি এটা একটা অ্যাড করব ঝামেলা। যে লাস্ট ম্যাচে অথবা তার আগের ম্যাচে স্টার্লিং স্টার্ট করে নাই, লাস্ট 15 মিনিটে এসে 11 পয়েন্ট পেয়েছিল খুব সম্ভবত। সো ইট ডাজন্ট ম্যাটার। এক গোল এক কেডিবি অ্যাসিস্ট। লাস্ট 30 মিনিটস নেমে হি ক্যান স্কোর 2 গোলস। নো, দ্যাটস ভেরি পসিবল। সো সিটির অ্যাসেটস নিলে সামনে 2টা ম্যাচ মিলে যদি একটা প্লেয়ার 120 মিনিটস খেলে, দ্যাটস এনাফ। 90+30 or 60+60, I think 120 would be enough. ইভেন ওকে, রিস্টার্টের পর পর ফডেন তো আর্সেনালের সাথে 20 মিনিট খেলেই এক গোল দিল, পরের ম্যাচে Exactly. 2 গোল। তো এটা ভেবে আসলে আমি লাস্ট উইকে যেটা করলাম মাহারেজ বাদ দিয়ে, মাহারেজ যেমন আগের উইক মানে আগে 3 উইক স্টার্ট করেছিল, সেই উইক বেঞ্চ হবে এটা মোটামুটি শিওর ছিল। আবার স্টার্লিং এর প্যাটার্নটা ছিল এরকম, সে 2 ম্যাচ খেললে 1 ম্যাচ সাব হয়। এই কারণে আমি আমার এফএ কাপের কথা একদমই খেয়াল ছিল না, আমি মাহারেজ টু স্টার্লিং করছি। তো এরপর মানে দেখি যে এবার আমার টিমে 2জন ছিল, স্টার্লিং কেডিবি 2জনই বেঞ্চ। তো অ্যাটলিস্ট এটা আশা করতেছিলাম যে 2জন অ্যাটলিস্ট 20 মিনিটের জন্য করে আসলো, কোনো না কোনো হয়তো এক গোল অ্যাসিস্ট দিয়ে দিবে। আনফরচুনেটলি দিল না, এখানেই পিছিয়ে গেছি। আচ্ছা। সো সাকিব ভাই আর আসাদ দুজনের কাছে আমার নেক্সট কোয়েশ্চেন, যে এখন কিন্তু স্ট্রাইকার মোটামুটি অনেকেই আমাদের অ্যাটাকিং রিটার্ন দিচ্ছে। হেসুস বলি, র‍্যাশফোর্ড বলি, গ্রিনউড বলি, ইংস, হিমেনেজ। সো যদি 2টা অথবা 3টা পিক করতে বলি, তাহলে আসলে কোন 2জন অথবা 3জন বেটার হবে নেক্সট 2 উইকের জন্য? সাকিব ভাই। আচ্ছা, স্ট্রাইকারদের মধ্যে ভার্ডি আছে, জিমেনেজ আছে, ইংস আছে।
আর র্যাশফোর্ডও ফর্মে আছে, সো র্যাশফোর্ড একটা সেফ পিক। ও আসলে মানে গ্রিনউড ব্রুনোর মতো কনসিস্টেন্ট ছিল না, মাঝখানে 2 ম্যাচ ব্ল্যাঙ্ক দিয়েছে, বাট ওই 2 ম্যাচ ব্ল্যাঙ্কও আনফরচুনেট ছিল। সে লাইক মানে তার কিছু ইজি ক্রস মার্শাল মিস করছে, তার 1-2টা সর্বদা পোস্টে লাগতে দেখছি। আর এখন আমি যেটা বলবো, এই সিজনে মিডফিল্ডের অপশন অনেক। তোমার সিটি থেকে মিডফিল্ডার ব্রুনো, মার্শিয়াল, সন আছে, সালা, মানে আছে, এদেরকে নিলেই তো আসলে 5 জন পূর্ণ হয়ে যাচ্ছে। তো আমি আসলে আমার 3-4টা টিমে প্রত্যেকটাতেই 3-5-2 ফরমেশনে সুইচ করে ফেলছি, যেহেতু তোমার মিডফিল্ডের স্টেকটা অনেক হাই। তো 2টা প্লেয়ার, অ্যাজ ইন 2টা ফরওয়ার্ড রাখতে বললে একজন র্যাশফোর্ড আর একজন ইংসের লাস্ট 2 ম্যাচে ফিক্সচার ইজি। এই আর দুইজনে জিমেনেজ আমার তো, ফরওয়ার্ড। আর জিমেনেজের যে ব্যাপারটা, ওরা আমার ভালো লাগে না এই কারণে, কারণ ও খুবই রেয়ারলি 2 গোল দেয়। ও দেখছি 1 গোল দেয়, 1 গোল দিয়ে ওরা পুরো বাস পার শেষ। অলমোস্ট নেভার। জিমেনেজ জিমেনেজ তো মানে সব ম্যাচে দেখে এক গোল, এক গোল, এক গোল, হায়েস্ট 2 বোনাস, মানে 6-7 করে দিবে। ইংসও অনেকটা সেম, বাট ও অ্যাটলিস্ট তাও ব্রেস দিছে কোনো না কোনো ম্যাচে। আর র্যাশফোর্ড দিলে তো গোল অ্যাসিস্ট সবই পাবে। তো জিমেনেজের চেয়ে আমি ইংসকে প্রেফার করি। ওকে, সেম কোশ্চেন যদি আমরা আসাফকে করি। আমি অবশ্য 3-4-3 ফরমেশনে খেলি মেন অ্যাকাউন্টে। ফরওয়ার্ড আমার বর্তমান ফরওয়ার্ড হইতেছে অবামেয়াং, হিমেনেস আর রাশফোর্ড। তো নেক্সট উইক যদি দেখি, আমার মতে রাশফোর্ড অথবা গ্রিনউড দুজনের মধ্যে একজন রাখা অবশ্যই উচিত, যেহেতু ম্যান ইউনাইটেড রোটেশন করতেছে না, তাই ওরা তো ফিক্সড স্টার্টার। আর এছাড়া এই উইকের জন্য আমি বলবো ইংস বেটার অপশন, ভালো ফর্মে আছে, গোল্ডেন বুটের জন্য রেসে আছে, খুব সুন্দর বর্ণের সাথে ম্যাচ, তাই ইংস এই উইকের জন্য বেটার অপশন হবে। ওকে, বাট আমরা যদি বোর্ডমাউথের লাস্ট 2টা ম্যাচ দেখি, ওরা কিন্তু একদম জান প্রাণ দিয়ে ট্রাই করতেছে রিলেগেশন এড়ানো। সো হ্যাঁ, এটা একটা মানে ফ্যাক্টর হতে পারে, বোর্ডমাউথ হয়তো খুব অনেক অ্যাটাকিং খেলবে, সো ইংস 1টা বা 2টা গোল দিয়েও দিতে পারে। আচ্ছা আমরা তাহলে কিছু কমেন্ট নিতে পারি। আচ্ছা, একটা কমেন্ট আসছে যে ক্যাপ্টেন পিক্স আসলে এই উইকের জন্য কে কে বেটার হবে, সিটির কেউ নাকি ইউনাইটেডের নাকি অন্য কেউ? ভেরি ডিফিকাল্ট। অবভিয়াসলি ইউনাইটেডের, কারণ সিটির খেলা 18 তারিখে, আর লিগের নেক্সট ম্যাচ হচ্ছে 21 তারিখে। সো কে স্টার্ট করবে কিনা এটা নিয়ে বিশাল বড় একটা মানে কেউই জানে না কে স্টার্ট করবে। তো ক্যাপ্টেন স্টার্ট না করলে তো অবশ্যই পিছিয়ে যেতে হবে। তো সেই তুলনায় ব্রুনো, র্যাশফোর্ড বা মার্শিয়াল বা ইভেন গ্রিনউড, এরা সেফ চয়েস। আর যদি সিটি ইউনাইটেড বাদে কাউকে আমরা কনসিডার করতে চাই তখন? ওয়েল, অবশ্যই সন বা কেন ভালো পিক। লেস্টারের যেহেতু এখন সয়ংচু নাই, রেড কার্ড খেয়ে সে মানে সাসপেন্ডেড, তো লেস্টারের ডিফেন্স একটু হলেও বাজে। তারপর জিমেনেজ ভালো অপশন হইতে পারে, প্যালেসের সাথে ম্যাচ, প্যালেসেরও ফিক্সচার এখন কিছুটা বাজে, প্লাস ইভিএ ইনজুর্ড হয়েছে লাস্ট ম্যাচে, তো আমার মনে হয় না নেক্সট ম্যাচ খেলতে পারবে। ও আর ডিফারেন্সিয়াল পিক হবে অবামেয়াং, কারণ আমি তো সবসময় রেন্ট করি অবামেয়াং বিগ ম্যাচ প্লেয়ার না, খালি মিনোদের সাথে গোল দেয়। আর অবামেয়াং এর নেক্সট ম্যাচ অ্যাস্টন ভিলার সাথে, সো একটা হ্যাট্রিক আশা করা যায়। আচ্ছা, সেম কোয়েশ্চেন যদি আমরা আউসাফকে করি। আউসাফ, তোর মতে এই উইকের ক্যাপ্টেন পিক্স বেটার কে হবে? যদি সেফ পিক্স দেখি অবশ্যই ইউনাইটেডের ব্রুনো, মার্শাল অথবা রাশফোর্ড সেফার হবে। আর যদি সিটির দেখি সেফ অপশন সিলভা, কারণ সিলভা মোস্ট প্রবাবলি নেক্সট 2টা ম্যাচই স্টার্ট করবে প্রিমিয়ার লিগে। আর কিন্তু যদি কেউ রিস্ক নিতে চায় তাহলে ডি ব্রুয়নেকে ক্যাপ্টেন দিতে পারে, কিন্তু তার সে স্টার্ট করবে না সেটা আসলে ফিক্স বলা যায় না। আর ফরওয়ার্ডদের মধ্যে ইংস আর অবামেয়াং ভালো অপশন হবে। ওকে, বাই দ্য ওয়ে, সালাও কিন্তু ভালো অপশন, সালার কিন্তু চেলসির সাথে রেকর্ড ভালো, লাস্ট হোম গেম। সো এই এই টপিকে আমি সাকিব ভাইয়ের কাছে একটা কোশ্চেন রাখতে চাই যে লিভারপুল লাস্ট কয়েকটা ম্যাচে যেভাবে খেলতেছে, মানে দেখে মনে হচ্ছে তাদেরকে জোর করে মাঠে নামায় দেওয়া লাগতেছে, তার মানে খেলা লাগতেছে দেখে তারা খেলতেছে। তো এই হিসেবে আমাদের মানে তাদের টিম থেকে কোনো প্লেয়ার পিক্স কি আসলেই সেফ? ডিফেন্ডার নেওয়া একদমই, আচ্ছা এখন কথা হচ্ছে আমরা তো নর্মালি ডিফেন্ডার নেই সিএস পাওয়ার জন্য, কিন্তু লিভারপুল ডিফেন্ডার তো আমরা মানে অলমোস্ট 7 টাকা 8 টাকা দিয়ে তো ডিফেন্ডার নিচ্ছি যাতে ভালো গোল বা অ্যাসিস্ট পাই, এবং ইভেন ট্রেন্ট আর রবার্টসন এরা কিন্তু গোল অ্যাসিস্ট দিচ্ছে। সো ট্রেন্ট বা
রবার্টসন নিলে, ইভেন ভ্যান ডাইক নিলেও গোল বা অ্যাসিস্ট পাওয়ার সম্ভাবনা বেশি। ভ্যান ডাইক মানে এত বিশাল বড় পাঠার মতো শরীর নিয়ে কর্নারে কেন নিয়মিত গোল দেয় না, এটাই ভাবি আর কি, রোড দেওয়া উচিত। আর সালা কিন্তু প্রচুর চান্স মিস করতেছে। আমি লিভারপুলের খেলা দেখি, ও মানে মিডফিল্ড মানে ফিরমিনো ওকে চান্স ক্রিয়েট করে দিচ্ছে, ও কেন জানি ফিনিশ করতেছে না। তো হুট করে চেলসি ম্যাচে যদি 2 গোল বা 3 গোল দিয়ে দেয় আমি অবাক হব। ও কিন্তু খেলতেছে ভালো, লাইক ফাইনাল থার্ডে গিয়ে ওদের আর ম্যাক বল তো পাইছে, একটা শুট করে দিই, গোল হইলো হইলো, না হইলো তাই, ওরা খেলতেছে এবার। আচ্ছা, আমরা আরেকটা কোশ্চেন কমেন্ট নিতে পারি। আচ্ছা, সো একটু আগে আমরা মানে ইউনাইটেড এর একদম সেম 11 নামানো নিয়ে কথা বলতেছিলাম, এর কমেন্টটাও অনেকটা ওটা রিফ্লেক্ট করতেছে। ইউনাইটেড এই প্যাকড ফিক্সচার্স এর জন্য 11 এ কি রকম রোটেশন হইতে পারে? আমার মনে হয় ওলে একদমই রোটেশন মানে করে না। এই গত সিজন, এই সিজনে যেসব মানে খেলাটা, গত সিজন না, এই সিজনে যেটা দেখলাম, মোটামুটি টানা ফিক্সচার থাকলেও ব্রুনো, মার্শিয়াল, র্যাশফোর্ড ওর মোটামুটি একদম মানে স্টার্ট করবে। হয়তো 60 মিনিট বা 70 মিনিটে সাব অফ করে দিবে। গ্রিনউড রোটেশনে পড়তে পারে, এটা আমার মনে হচ্ছে। ও একটু ফিটনেস সমস্যা ছিল, প্লাস ড্যানিয়েল জেমস অ্যাভেলেবল আছে। আর হয়তো 30 মিনিট পর মার্শিয়াল সাবড অফ হয়ে ইঘালো স্টার্ট করবে, বা এফএ কাপে ইঘালো স্টার্ট করতে পারে। এফএ কাপে নিয়মিত ইঘালো স্টার্ট করতেছে এবং করে গোলও দিচ্ছে। তো আমার মনে হয় বলে এফএ কাপে ইঘালোকে স্টার্ট করিয়ে প্রিমিয়ার লিগে 11টা আনচেঞ্জ রাখে, আমার এটাই মনে হচ্ছে। আউসাফ, তোর কি মনে হয়? আমার মনে হয় প্রিমিয়ার লিগে ইউনাইটেড কোনো রোটেশন করবে না, কারণ চ্যাম্পিয়ন্স লিগের স্পট পাওয়া তাদের জন্য অনেক জরুরি। তাই নেক্সট, যেহেতু এখন পর্যন্ত কোনো রোটেশন করে না, নেক্সট 2টা ম্যাচও হয়তো করবে না, মেন 11 নিয়ে নামবে। এফএ কাপ ফিক্সচার আছে, হয়তো সেখানে এক দুটো চেঞ্জেস করতে পারে, কারণ তাদের কাছে বর্তমানে চ্যাম্পিয়ন্স লিগে স্পট পাওয়া বেশি ইম্পর্টেন্ট মনে, কারণ লেস্টার, চেলসি, ইউনাইটেডের মধ্যে বেশ ভালো কম্পিটিশন হইতেছে চ্যাম্পিয়ন্স লিগ স্পটের জন্য। তাই ইউনাইটেড খুব সম্ভবত কোনো রোটেশন করবে না। আচ্ছা, আমি ওখানে আসলে অ্যাড করতে চাই যে আমি যদি ওলের জায়গায় থাকতাম তাহলে আমি আসলে এফএ কাপে একদম সেকেন্ড টিমে আসলে যদি পারতাম নামাই দিতাম। তার আর প্রিমিয়ার লিগের জন্য ফ্রেশ লেগ রাখতাম, যাতে প্রিমিয়ার লিগে কোনো রিস্ক আসলে না হয়, কজ নেক্সট 2টা ম্যাচ আছে, 2টা ম্যাচে আসলে মাস্ট উইন ইউনাইটেডের জন্য। তো তারা ট্রাই করবে যে 2টা ম্যাচে জিততে, এবং এফএ কাপ আসলে যদি পেয়ে যায় তাহলে সেটা বোনাস হিসেবে। সো আই গেস প্রিমিয়ার লিগে রোটেশন না হওয়ার চান্সই বেশি। এখানে সবচেয়ে প্রবাবল হলো এফএ কাপে গ্রিনউডকে খেলাবে না হলে, এবং ওখানে যে ড্যানিয়েল জেমসকে খেলাবে, মিডফিল্ডে কিছু চেঞ্জ করবে, হয়তো ব্যাকেও চেঞ্জ করতে পারে। বাট আই থিঙ্ক র্যাশফোর্ড, মার্শিয়াল, ব্রুনো এই তিনজন এখন থেকে সিজনের শেষ পর্যন্ত সবগুলা ম্যাচই খেলবে। হয়তো খুব তাড়াতাড়ি সাব করে নেবে 60 মিনিটস এর পর, বাট দে উইল স্টার্ট এভরি গেম বিকজ দে ডোন্ট হ্যাভ এনি কোয়ালিটি ব্যাকআপ। হ্যাঁ, আসলে কালকে দেখছি যে আসলে লিনগার্ডকে পর্যন্ত নামাই দেওয়া লাগছে, স্কোয়াড ডেপথ এত কমে গেছে দেখে। আর লিনগার্ড ওন্ট ইউনাইটেড স্টার্ট ফর ম্যান ইউনাইটেড। ইভেন তো লেস্টার চেয়ে গোল ডিফারেন্সও পিছিয়ে আছে। আমার মনে হয় তারা নেক্সট ম্যাচ মানে অনেক অ্যাটাকিং মানে খেলবে আর কি, গোল যতটুকু করে ডিফেন্সটা বাড়িয়ে আনা যায়, অথবা লেস্টার থেকে কমিয়ে আনা যায় আর কি। আচ্ছা, তো মোটামুটি আই গেস সব কোয়েশ্চেন্স অ্যান্সার করা হয়ে গেছে। সো এখন যদি আমি সাকিব ভাই আর আসাফকে কোয়েশ্চেন করি যে এই সিজনে তো অলমোস্ট মানে 36টা গেম উইক শেষ হয়েছে, আজকে 36 গেম উইকের লাস্ট ম্যাচ ওয়াটফোর্ড ওয়েস্ট হ্যাম, ওটা বাদ দিলে তো 36টা গেম শেষ হয়ে গেছে। মাঝখানে করোনার জন্য অনেকদিন বন্ধ ছিল। তো এই সিজনটা আসলে যদি একটা ব্রিফ ওভারভিউ দিতে বলি তাহলে আহ, একটা ব্রিফ ওভারভিউ যদি দিতে বলি তাহলে কিভাবে দিবেন সাকিব ভাই? ওয়েল, পার্সোনালি এই সিজনটা আমার এখন পর্যন্ত এফপিএল এর লাইক বেস্ট ছিল। লাস্ট 5 বছরে আমার র্যাঙ্ক কখনোই লাইক 3 লাখের উপরে উঠে নাই। এবার একদম প্রথম দিকে 1 লাখের ভিতর ছিলাম, লাইক 80,000 90,000 এরকম। তো পরে আবার লকডাউনের পর আবার আগাইছিলাম, বাট লাস্ট 2 উইকে আবার একটু মারা খেয়ে পিছিয়ে গেছি। আর ওভারভিউ বলতে গেলে এই উইকের লাখও ভালো ছিল, মানে আগুয়েরোকে না নিয়ে সিটি থেকে কেডিবি কে রাখা, এটা একটা মানে আমার আমার মনে হয় এটা আমার একটা ভালো ডিসিশন ছিল। রাইদের সাথে এটা নিয়ে অনেক ঝগড়া করতাম যে সে সবসময় লাইক টিম আগুয়েরো আর আমি টিম কেডিবি। তো ওকে মানে প্রচুর বলছি যে না, হ্যাঁ আগুয়েরো থাকলে ওকে টিমে নিতে হবে, এটা এফপিএল এর থামস রুল, আমরা সবাই জানি।
বাট এই সিজনে এসে মনে হয়েছে এফপিএল লাইক মোর অ্যাবাউট অ্যাডাপ্টিবিলিটি। যখন দেখতেছি আগুয়েরো স্টার্ট করতেছে না, কেডিবি বেশিরভাগ ম্যাচ স্টার্ট করতেছে, সো কেডিবি কে রাখা ভালো ডিসিশন ছিল। স্টার্লিং কে বেশিরভাগ উইকে রাখি নাই, এটাও আই গেস ভালো ডিসিশন ছিল। সালা মানে ওদেরকে ঘুরে ফিরে টিমে নিছে একজন। লিভারপুল ডিফেন্স ওরাও মোটামুটি ভালোই পয়েন্ট দিচ্ছে এই উইকের, মানে এই সিজনের মোটামুটি পাওয়া এসব এগুলোই, মানে ওভারঅল র্যাঙ্ক অন্যান্য বারের চেয়ে অনেক ভালো হচ্ছে। আর সিজন ডিসঅ্যাপয়েন্টমেন্টের মধ্যে বলতে গেলে বার্নার্ডো সিলভা বা ক্যালাম উইলসন, এই দুজনের উপরে অনেক আশা ছিল যে ক্যালাম উইলসন ফিট থাকলে সবসময় গোল করে, বাট এবার মানে ভালোই ডিসঅ্যাপয়েন্ট করছে আমাকে। প্রথম দিকে 5-6 উইকের মতো ওকে টিমে রাখছিলাম, বাট ও কি মানে কোনো রিটার্নই দিল না। এছাড়া মোটামুটি গুড সিজন ওভারঅল। আচ্ছা, আউসাফ। আর আফসাফ আফসাফ তো আসলে এই সিজনে একদম ফাটাই দিছে। মানে এমন না যে প্রথমে নিচের দিকে ছিল, আস্তে আস্তে গ্রাজুয়ালি উঠে উপরে উঠছে। সে একদম প্রথম থেকেই টপ 10 এর মধ্যেই ছিল অলওয়েজ, আর এখন তো ইভেন থার্ড প্লেসে আছে। তো আফসাফ, তোর যদি এই সিজনের ওভারভিউ সম্পর্কে তোর কাছে জানতে চাই। এন্ড আমি আরো একটা জানতে চাই যে আউসাফ এই সিজনে শেষে কোথায় থাকতে চাও, মানে লক্ষ্যটা কি? টপ 1 ইন বাংলাদেশ নাকি ওভারঅল, এটা কি টার্গেটটা কি? আচ্ছা, আমি বলবো এই সিজনে আমি আসলে খুব সময় অনেক লাকি ছিলাম বলতে গেলে। শুরুতে যে টিম বানিয়েছি সেই টিমটা বেশ ভালোই কাজে দিছে। যেমন আমার টিমের দিকে ফেভারিট প্লেয়ার হচ্ছে কেডিবি, তাই ওকে ছাড়া আমি টিম বানাই না, ফার্স্ট প্লেয়ার তাকে পিক করি। এবং এই সিজনে সে অনেক ভালো পারফর্ম করছে। আমি বেশিরভাগ ম্যাচ তাকে ক্যাপ্টেন দিছি, যে কারণে আসলে এই সিজন আমার বেশ ভালো গেছে। আর টার্গেটের কথা যদি চিন্তা করি, আমি এখন থার্ড পজিশনে আছি। যদি এখন টপ 6-এ থাকতে পারে বাংলাদেশে এবং ওয়ার্ল্ড ওয়াইড বা 500 মধ্যে থাকতে পারে, আমার জন্য আসলে অনেক বড় ব্যাপার। আর এর চেয়ে যদি ভালো কিছু হয় তাহলে তো বেশ ভালোই। একদিনের জন্য 100 পজিশনেও ছিলাম, বাংলাদেশে ফার্স্ট ছিলাম। তো এই সিজনটা আসলে খুব ভালো গেছে, এত এক্সপেক্ট করিনি কখনো আসলে। আচ্ছা, আমরা আরাফের কাছে আচ্ছা, আসলে জানতে পারি। আরাফও কিন্তু এই সিজনে মোটামুটি কোপাইছে, সে বাংলাদেশে টপ 100 এর মধ্যে আছে। তো আরাফ, তোর এই সিজন ওভারভিউ যদি জানতে চাই। এই সিজনের ওভারভিউ বলতে গেলে টোটালি এনজয়েড ইট অ্যাকচুয়ালি। প্রথম দিকে একটু খারাপ যাচ্ছিল, পরে মিডল সিজনে মোটামুটি ভালো যাচ্ছিল। লকডাউনের পরে দু একটা উইক ভালো গেছে, এরপরে টপ 50-তে সম্ভবত ছিলাম, বাট লাস্ট দুইটা উইক ক্যাপ্টেন চয়েস নিয়ে অনেক বেশি হতাশা হতাশায় আছি। তো এইভাবে র্যাঙ্কটা একটু পিছিয়ে গেছে। ক্যাপ্টেন চয়েসটা যদি আরো কয়েকটা উইকে ঠিক করতে পারতাম, খুব সম্ভবত আর একটু ভালো করতে পারতাম। আর এখন যেটা দেখতেছি আমি এই সিজনে লক্ষ্য করলাম যে মোটামুটি প্রথম দিকে যারা থাকে ওভারঅল টপ 50K ও সামথিং, এদের আসলে টিম 80-90% একদম সেমই থাকে। কারণ কেডিবি অফকোর্স অটোমেটিক চয়েস, আলেকজান্ডার আর্নল্ড, তারপরে পোপ, এরা তো একদম মানে সবার টিমে আসছে। তো সবচেয়ে বেশি ডিফারেন্সটা হয়ে যায় আসলে ক্যাপ্টেন চয়েস দিয়ে। হোল র্যাঙ্ক ডিপেন্ডস অন ইট। এখন ক্যাপ্টেন চয়েসটা যদি তুমি, এটা কাইন্ড অফ লাকের মতো আমি বলতে পারি, কারণ অনেক 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 ম্যাচে দেখা যায় যে খুব সহজ ফিক্সচারে একজনের ক্যাপ্টেন দিলাম বাট হি ব্ল্যাঙ্ক, এবং খুব টপ 6 এর টিমের সাথে কেউ হ্যাট্রিক করে বসলো। তো এই জিনিসটা আসলে প্রেডিক্ট করা খুব কঠিন। সো ক্যাপ্টেন পিক গুলা নিয়ে আরো সামনে কি করা যায় এটাই চিন্তা করছি আমি। ক্যাপ্টেন পিক আসলে খুবই ক্রুশিয়াল। যেমন মোস্ট সবচেয়ে ক্রুশিয়াল তো ট্রিপল ক্যাপ্টেন। আমি তো লিভারপুলের গেম উইকে মানেকে ট্রিপল ক্যাপ্টেন দিয়ে 1-3 পাইছিলাম। আসলে এরকম আমি দুর্ঘটনা সালেম ঘটলে আসলে সারা কিছু, দিতাম ওই এই যে কত 48 পাইছিল না, সালা দুই মিলায় 16 দিছিল। Like, এটাই ওটাতে আগাই গেছি 50% অনেক। মানুষ সালা দিচ্ছে, 50% মানুষ মানে দিচ্ছে এরকম। ইয়া, আর মানে দ্যাটস ইট, দেওয়াটাই এক্স্যাক্টলি কিন্তু, লাক। মানে সালা না দেওয়াটাই কিন্তু পুরোপুরি তোমার লজিক্যাল ছিল, কারণ দুইটা গেমই ছিল অ্যাওয়ে, আর সালার হোম রেকর্ড ভালো, মানের অ্যাওয়ে হ্যাঁ রেকর্ড হ্যাঁ, ভালো। তো এই যে এটাই এইসব ব্যাপার বললাম যে পুরাই লাখের উপর কাজ করে। স্পিকিং অফ লাক, আমি এখন তিনজনের কাছে একটা প্রশ্ন রাখতে চাই শেষ প্রশ্ন হিসেবে, যে নেক্সট গেম উইক 37 এর জন্য আলটিমেট ডিফারেন্সিয়াল পিক হিসেবে আমি তিনজনের কাছ থেকে তিনটা নাম জানতে চাই, যাদের কথা কেউ চিন্তা করে নাই, বা একদম 5% টিমেও যারা নাই, আন্ডার 5% ওনারশিপে, এরকম আলট্রা ডিফারেন্সিয়াল তিনজনের নাম জানতে চাই, যাদেরকে দিয়ে অনেক র্যাঙ্ক বুস্ট আপ করা যাবে
গেমিং 37 এ প্রথমে আনান? আচ্ছা, আমার কাছে যদি জানতে চাস তাহলে আমি তিনটা নাম আসলে বলে টাফ হয়ে যাবে, আর ডিফারেন্সিয়াল একটা নাম, জাস্ট একটা নাম, আচ্ছা আলট্রা একটা নাম, ডিফারেনশিয়াল, হ্যাঁ একটা নাম। আই গেস ফোর্ডেন। বাট ফোর্ডেন তো অনেক অনারশিপ, লেট মি চেক, হ্যাঁ 6.3 হবে না, নট অ্যালাউড, আন্ডার 5%। আন্ডার 5%, তাহলে আই গেস ক্রিস উড, Chris বিকজ Wood, yeah, I've অ্যাগেন্স্ট been thinking নরউইচ। about him. Yeah, against Norwich, he takes even penalties. So, yeah, very good pick. আমরা নেক্সট উইকের শোতে দেখবো যে কার কার আলটিমেট ডিফারেন্সিয়াল পিকটা কাজ করলো। সাকিব ভাই, আচ্ছা, আমি দেখতেছি আসলে যে 5% এর নিচে প্লেয়ার কারা আছে। আমার আমি আমার ফেভারিট একটা প্লেয়ারের নামই বলি, ক্যালাম উইলসন। ও লাস্ট গেম উইকে একটা অ্যাসিস্ট দিচ্ছে। সো আর বর্নমাউথের সবসময় দেখি যে এডি হাওয়ার্ড টিম, ওরা মানে নরউইচের টিম যেমন দেখছি মোটামুটি 5-6 উইক আগে কিন্তু ওরা হাল ছেড়ে দিচ্ছে যে ধুর রেলিগেটেড হয়ে গেল গেল। বর্নমাউথ কিন্তু চেষ্টা করতেছে, লাস্ট দুইটা ম্যাচ পর্যন্ত ওরা জান প্রাণ দিয়ে চেষ্টা করবে। আর বর্নমাউথের নেক্সট দুইটা ম্যাচ হচ্ছে সাউদাম্পটন আর এভারটনের সাথে। সাউদাম্পটনের সাথে হোম ম্যাচ, এভারটনের সাথে অ্যাওয়ে ম্যাচ। সো ক্যালাম উইলসন আছে, কিং ফিট আছে, হ্যারি উইলসন, স্ট্যানিসলাস জুনিয়র। স্ট্যানিসলাস যেমন এই উইকের এই সিজনের অর্ধেক জুড়ে ইনজুর্ড ছিল। তারপর ব্রুকস আছে, সবাই যেহেতু মোটামুটি ফিট, আই গেস ক্যালাম উইলসন লাস্ট দুই ম্যাচে হয়তো রিটার্ন দিবে, অ্যাটাকিং রিটার্ন দিবে ভালো। আলতাফ। আসফ। এখন আমি খুব সন্তানে জিরোডের নাম বলবো, যেহেতু যে স্টার্ট করতেছে, গোল করতেছে হঠাৎ হঠাৎ, আর মোটামুটি ডিফেন্সিয়াল কি বলা যায় এখন। জিরুদ। আচ্ছা, সেন্ট ম্যাক্সিমা আচ্ছা, কেমন পিক হবে? একজন কমেন্ট করছে। সেন্ট ম্যাক্সিমিন আই থিংক নেক্সট ম্যাচ তো ব্রাইটনের সাথে। নিউক্যাসল ক্রিয়েটিভলি যা যা করতেছে সব কিন্তু সেন্ট ম্যাক্সিমিন থেকে আসে মোটামুটি, হয় অ্যাসিস্ট করে না হলে দা পাস বিফোর অ্যাসিস্ট ওইটা ওইটা করে। সো ম্যাক্সিমিন ভালো পিক, বাট আমার মনে হয় কি যে এখন যে অবস্থা মিডফিল্ডে অনেক ভালো ভালো পিক আছে বড় বড় টিম থেকে। মিডফিল্ডে 5 জনের জায়গায় 7-8 জনও নেওয়া যায় বড় বড় টিম থেকেই। তো আমি মনে করি যে মিডফিল্ডে এতটাই প্যাক যে ম্যাক্সিমাম ভালো পিক, বাট অন্যরা আরো 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 বেটার খুব সম্ভবত ম্যাক্সিমাম চেয়ে। ম্যাক্সিমিনের লাস্ট ম্যাচ লিভারপুলের সাথে, সো ওরা এক উইকের জন্য নিলে আবার পরের ম্যাচে দেখা যাবে যে বসাই দেওয়া লাগছে। সো নাও আসলে হ্যাঁ হ্যাঁ, লাভজনক হচ্ছে না, পরে আবার মাইনাস খাওয়া লাগবে ওরা সরাতে। কারণ মিডফিল্ডে মার্শিয়াল, কেডিবি, সিলভা, ফোডেন, স্টার্লিং, চেলসি মিডফিল্ডার পুলিসিচ, উইলিয়ান, মানে সন, 10-12 জনের নাম বলা যায় যে একদম নেওয়ার মতন ভালো ফিক্সচার। তো এদের মধ্য থেকে ম্যাক্সিমিন আসলে জায়গা পায় না। ডিফারেন্সিয়াল পিক হতে পারে, বাট ইভেন আচ্ছা, সাকা লাস্ট দুই ম্যাচে সাকাও ভালো করতে পারে। আর সাকা যে কোনো জায়গাতে আসলে খেলতেছে। আমি আচ্ছা মানে আমি যা, আমার হ্যাঁ আরাফ বল। হ্যাঁ ও আমার আলট্রা ডিফারেন্সিয়াল পিকটা দিয়ে দিই, সাকার কথা বলে মনে পড়লো। আই থিংক এনকেটিয়া উইল ডু ওয়েল ইন দ্য নেক্সট গেম উইক, বিকজ কাপেও খুব সম্ভবত লাকাজেট স্টার্ট করবে। সেটা করলে লাকাজেট এই উইকে 3টা ম্যাচ স্টার্ট করা হয়ে যাবে লাকাজেটের। সো আই থিংক শিওরলি হি ইজ গোনা বি রেস্টেড ইন গেমিং 37 and এনকেটিয়া উইল স্টার্ট এগেইনস্ট অ্যাস্টন ভিলা সাইড, probably going to relegated. So I think এনকেটিয়া ভালো করতে পারে নেক্সট উইকে। আই গেস ভালো কোচার, ও নামলে গোলটা লাইগেস দিতে পারে। নিকোলা পেপে কেমন পিক হবে? ভালো পিক হবে না। নিকোলা পেপে বল নিয়ে অনেক বেশি ঢং করে, গোল অ্যাসিস্ট তেমন দেয় না। ফ্রি কিক পাইলে হয়তো গোল দিয়ে দিবে, বাট আর নিকোলা পেপের প্রাইস দাম অনেক কত? বেশি সেই হিসাবে। 8-এর উপর। হ্যাঁ, 8-এর উপর প্লেয়ার যদি ব্ল্যাঙ্ক 9-এর দেওয়ার উপর। পসিবিলিটি অনেক বেশি। হ্যাঁ, 9-এর উপর। তো ভালো পিক হবে না। He's just not reliable enough. 9 million for a guy who you don't know even wanna finish it. Not reliable enough. আচ্ছা, তো আমরা মোটামুটি আজকের শো এর লাস্ট পর্যায়ে চলে আসছি। আর এই একটা কমেন্ট আসলে আমাদের জন্য অনেক ইন্সপায়ারিং হবে, আই গেস। বলতে যে আগামী সিজন রেগুলার এফএ পডকাস্ট চাই।
আর আমাদের মতো এফপিএল এনথুসিয়াস্টদের জন্য আসলে এটা অনেক ইন্সপায়ারিং কমেন্ট, কজ আমরা আসলে চাই যে এফপিএল নিয়ে অনেক কথা বলতে এবং কথা শুনতে, যে কার কিরকম ওপিনিয়ন। কজ যত বেশি ওপিনিয়ন শুনবো তত আমাদের নিজেদের পজিশনও বাড়বে, প্লাস আমরা অন্যদেরকে হেল্প করতে পারবো। তো সাকিব ভাই, আফসার দুজনে ইভেন আরাফ, আহ, সবাই হচ্ছে এফপিএল ভেটারানস বলা যায়। তো এরকম এফপিএল এক্সপার্টস আমাদের গ্রুপে আছে। তো আমরা কি এক্সপেক্ট করতে পারি যে নেক্সট সিজন আমরা রেগুলার প্রত্যেক গেম উইকের আগে এফপিএল পডকাস্টে আপনাদেরকে পাবো? অফকোর্স, এফপিএল নিয়ে কথা বলার জায়গা থাকার বেস্ট পার্ট তো এটাই, মানে চেষ্টা আমরা করবো। এফপিএল নিয়ে, মানে যারা এফপিএল বুঝে তাদের সাথে কথা বলতেছি। এতদিন তো যেটা করা লাগতো, যেসব ফ্রেন্ড এফপিএল দেখে না, কোনো আইডিয়া নেই, উইকের পর উইক তাদের কাছে গিয়ে পুরো ঘ্যান ঘ্যান করতাম দুই দুই মানে 2 ঘন্টা ধরে। এটা হয়েছে, ওটা হয়েছে, এটা ট্রান্সফার করছি, ও নেক্সট উইক ভালো পয়েন্ট দিতে পারে, মুখে ক্যাপ্টেন দিছি, আর ওরা লাইক গুড ফর ইউ। গুড ফর ইউ, আচ্ছা, বিন দ্যাট ডান দ্যাট। আর এই সিজনের যেটা আলাদা, মানে একটা কথা আলাদা করে বলতেই হয়, লাস্ট 5 বছরের চেয়ে এই বছরটা এফপিএল খেলা আমার কাছে এক্সট্রা আরো বেশি ভালো লাগছে এই কারণে, কারণ এই বছর মানে কম্পিটিশনে এক্সট্রা, মানে মানে আগের চেয়ে অনেক বেশি জয়েন করছি। বিএফএফ এর 2টা কম্পিটিশনে ছিলাম, স্পেশালি এসএফবির যে কম্পিটিশন গুলা, যে একটা টিম কাপ ছিল, টিম কাপ, তারপরে বুয়েট ভিশনারি লিগ, সেকেন্ডে আছি, ইয়ে লাস্ট ম্যান স্ট্যান্ডিং। লাস্ট ম্যান স্ট্যান্ডিং এ তো একদম লাস্ট দিকে এসে এসএসবির বাদ তো পড়ে একটা গেল। লিগ আছে। ও আর এসএফবি এর লিগে তো আমি নাই, ওইটা আনান আমারে নেক্সট সিজনে কোড দিও, জয়েন করব। তো এই ধরনের কম্পিটিশন গুলা নিয়মিত আয়োজন করলে ভালো, কারণ আমরা তো আর ওভারঅল ফার্স্ট হওয়া, সেকেন্ড হওয়া, বা মান্থলি ম্যানেজার হওয়া, বা উইকলি ম্যানেজার হওয়া, এইসব টার্গেট নিয়ে তো খেলি না। তো ছোটখাটো টুর্নামেন্ট যদি চলতে থাকে, এটা এক্সাইটমেন্টটা সবসময় অনেক বেশি বাড়িয়ে দেয়। তো প্রতি ধরো 10 গেম উইকে যদি এরকম ছোটখাটো টুর্নামেন্ট চলে, তো সেটা সবার জন্য অনেক বেশি এক্সাইটিং। আফসারের কাছে যদি আমরা শুনতে চাই। আই থিংক আমরা মান্থলি ম্যানেজার অ্যাওয়ার্ডটা করতে পারি। আমি কমেন্ট সেকশনে জানতে চাই যে কে কে মান্থলি ম্যানেজার অ্যাওয়ার্ড এইটার জন্য আগ্রহী নেক্সট সিজন থেকে। আচ্ছা, ততক্ষণ আমরা আফসারের কাছে আসলে শুনে আসাফ, নিই যে হ্যাঁ, হ্যাঁ, আলতাফ, আমরা আসলে জানতে চাচ্ছিলাম যে নেক্সট সিজনে আমরা এরকম রেগুলার এফপিএল পডকাস্ট করতে যাচ্ছিলাম, তো তোর আসলে এখান থেকে এরকম এক্সপেকটেশন থাকবে, প্লাস তুই আসলে কতটা এনথুসিয়াস্টিক এটা নিয়ে? হ্যাঁ, আমারও ভালো লাগছে এভাবে করে যদি এমন হয়, আমি চেষ্টা করবো থাকার। আর সাকিব হয়তো বেশি কথা বলেই দিল, কম্পিটিশন যেগুলো আছে সেগুলো বেশ ভালোই লাগলো আমারও। আমার মতো সেকেন্ড সিজন, তাই আমি এত এক্সপিরিয়েন্স না, কিন্তু ওই সিজনটা আসলে আমার জন্য অনেক স্পেশাল ছিল, মেনলি অনেক ভালো করার কারণে। আর এরকম যদি হয়ে থাকে আসলে ভালো লাগবে। পডকাস্ট এরকম যারা এফপিএল খেলে তাদের সাথে ডিসকাস করলাম, এমনি তো সাধারণত এমন মানুষ খুব পাওয়া যায় না যারা এফপিএল খেলে, তাই পডকাস্টের মাধ্যমে অনেকজনের সাথে এটা ডিসকাস করা যায়। এই প্ল্যানটা ভালো। হ্যাঁ। আর এখানে আমি তো নেক্সট সিজনের এফপিএল পডকাস্ট যদি আমরা সবাই চাই, আমি কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি অনেকেই আগ্রহী। সো যদি আমাদের নেক্সট সিজনে একদম উইকলি এপিসোডিক শো সবাই দেখতে চাই, তাহলে আমি রিকোয়েস্ট করব যে এফপিএল, bring your friends into FPL, discuss with them, tell them about SFB podcast, like, share and subscribe. এবং আমরা অবশ্যই চেষ্টা করব নেক্সট সিজনে একদম উইকলি এপিসোডে এফপিএল শো নিয়ে আসার জন্য। আই থিংক আমাদের আজকের অনুষ্ঠান এখানেই, এই পর্যন্তই। আমরা নেক্সট গেম 38 এর আগে আবার আরেকটা শো নিয়ে আশা করি চলে আসবো। টিল দেন, everyone stay safe, stay healthy. Thank you. থ্যাংক ইউ।